প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব আমাদের পাঠ্য বই 2025 সালের পাঠ্য বইয়ের অনুশীলনী থেকে আমরা সৃজনশীল প্রশ্ন নং 1 আলোচনা করব। আজকে আমাদের আলোচনার টপিক দ্বাদশ অধ্যায়, অর্থাৎ দ্বাদশ অধ্যায়ে পারিবারিক হিসাব সংক্রান্ত আমাদের অনুশীলনীতে যে প্রশ্ন উত্তরগুলো আছে তার প্রথম প্রশ্নটা আজকে আমরা আলোচনা করব। তো এখানে প্রথমে আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে একদম ডিটেলস আকারে পুরো উদ্দীপকে সংখ্যাগুলো লেখা আছে, পুরো প্রশ্নটা এখানে ব্যাখ্যা আকারে বলা আছে। তো এখান থেকে আমরা যেটা করব সেটা হচ্ছে একে একে প্রত্যেকটা ব্যাখ্যা প্রথমে একটু দেখার চেষ্টা করব, অর্থাৎ কোন হিসাব সম্পর্কে কি বলা আছে এটা যদি প্রথমে আমরা বুঝে ফেলতে পারি, পরবর্তীতে অঙ্ক করাটা কিন্তু আমাদের কাছে খুবই সহজ হয়ে যাবে। তাহলে দেখো, প্রথমে বলছে জনাব আহসান হাবিব মাসে 12,000 টাকা বেতনে একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। তিনি যদি মাসে 12,000 টাকা বেতন পায়, তাহলে এখানে আমরা যখনই পারিবারিক হিসাব তৈরি করি সেটা বার্ষিক হিসাব তৈরি করতে হয়, অর্থাৎ বার্ষিক অ্যামাউন্টগুলো আমাদের এখানে লিখতে হয়। এটা যদি মাসের হিসাব হয় তাহলে 12 মাসে প্রথম মাসে পাবে 12,000 টাকা, তাহলে 12 মাসে পাবে 1,44,000 টাকা, অর্থাৎ পুরো বার্ষিক ইনকামটা তার এখানে 1,44,000 টাকা। এরপর দেখতে পাচ্ছি এছাড়াও তিনি কলেজে পার্ট টাইম লেকচারার হিসেবে মাসে 5,000 টাকা সম্মানী পায়। মাসে যদি 5,000 টাকা সম্মানী পায় তাহলে 12 মাসে সে সম্মানী পাবে 60,000 টাকা। তাহলে দেখো, এই দুইটা হচ্ছে তার আয় বা ইনকাম সোর্স আমরা বলতে পারি। এছাড়া তার আরো কিছু হিসাব এখানে দেওয়া আছে, যেমন প্রথমে বলছে 1 তারিখে তার উদ্বৃত্ত ছিল, অর্থাৎ গত বছর শেষ করে এই বছরটা যখন শুরু করলো তখন তার হাতে ছিল নগদ 2 লক্ষ টাকা এবং ডিপিএস এর জমা ছিল 1 লক্ষ টাকা। তাহলে এই দুইটা থেকে আমরা পারিবারিক তহবিল নির্ণয় করতে পারি। যেমন দেখো, এখানে আমাদের কোনো দায় নেই, আমরা যদি পারিবারিক তহবিল নির্ণয় করতে চাই তাহলে এই দুইটা সম্পদকে যোগ করে দিলেই আমাদের পারিবারিক তহবিল দাঁড়াচ্ছে 3 লক্ষ টাকা। তারপর দেখতে পাচ্ছি এছাড়াও আরো কিছু প্রদান এবং প্রাপ্তি তার হয়েছে, যেমন এখানে বলছে খাদ্য সামগ্রী ক্রয় করা হয়েছে, বাড়ি ভাড়া প্রদান, দৈনন্দিন বাজার খরচ, আসবাবপত্র ক্রয়, মুদি ও মণিহারি, তারপর আছে গয়না ক্রয়, ডিপোজিট পেনশন স্কিমে জমা, পোশাক ক্রয়, অর্থাৎ সবগুলো প্রদান এখানে একসাথে দেওয়া আছে। এবার কতে বলা হয়েছে পারিবারিক তহবিলের পরিমাণ নির্ণয় করো। পারিবারিক তহবিল আমরা কিন্তু একদম শুরুতে অলরেডি নির্ণয় করে ফেলেছি। আমরা পারিবারিক তহবিল কিভাবে নির্ণয় করি, আমাদের এই সাইডটাতে থাকে সকল দায়ের পরিমাণ এবং এই সাইডটাতে থাকে আমাদের সকল সম্পত্তির পরিমাণ। তো এইখানে আমরা আমাদের প্রশ্নের মধ্যে কোনো দায়ের পরিমাণ দেখতে পাচ্ছি না, আমরা শুধুমাত্র দেখতে পাচ্ছি দুইটা সম্পদ। তাহলে প্রথম সম্পদ ছিল নগদ তহবিল এবং দ্বিতীয় সম্পদ ছিল ডিপিএস এ জমা। তো দুইটা সম্পত্তি যোগ করলাম, যোগ করে আমাদের মোট সম্পত্তির পরিমাণ দাঁড়াচ্ছে 3 লক্ষ টাকা। এখন এই 3 লক্ষ টাকাই আমাদের এখানে বসবে পারিবারিক তহবিল হিসেবে, কারণ এখানে আমাদের প্রশ্নের মধ্যে 1 তারিখে লেনদেন বাবদ কোনো দায়ের পরিমাণ নেই। তাহলে এটা গেল আমাদের পারিবারিক তহবিল। এবার আমরা পরবর্তীতে খ নম্বর প্রশ্নে দেখতে পাচ্ছি জনাব আহসান হাবিবের পরিবারের সমাপনী নগদ তহবিলের পরিমাণ নির্ণয় করো। দেখো, সমাপনী নগদ তহবিল নির্ণয় করতে পারি আমরা প্রাপ্তি প্রদান হিসাবের মাধ্যমে। প্রাপ্তি প্রদান হিসাব, তাহলে এখন আমাদের বলা হয়েছে প্রাপ্তি প্রদান হিসাব করতে হবে। তাহলে এখন আমরা প্রাপ্তি প্রদান হিসাব যদি করতে চাই আমাদের এই ইনফরমেশনগুলো থেকে প্রাপ্তি প্রদান হিসাব করতে হবে। তাহলে প্রথমে আমরা একটু দেখি প্রাপ্তি সাইডে কি আসবে। প্রথমে আমরা এখানে নগদ তহবিল দেখতে পেয়েছিলাম, অর্থাৎ 1 তারিখে আমাদের নগদ তহবিল ছিল, এটা দিয়েই কিন্তু আমাদের প্রাপ্তি প্রদান হিসাবটা শুরু হয়। তাহলে দেখো, প্রাপ্তি প্রদান হিসাবটা শুরু হচ্ছে 1 তারিখের হাতে নগদ দিয়ে 2 লক্ষ টাকা। এছাড়াও আমরা বেতন দেখেছিলাম প্রত্যেক মাসে 12,000 টাকা পায়, তাহলে 12 মাসে তিনি পাবে 1,44,000 টাকা। এবং তারপর তিনি সম্মানী ভাতা পাচ্ছে প্রত্যেক মাসে 5,000 টাকা করে, এবং 12 মাসে তার টোটাল সম্মানী ভাতা দাঁড়াচ্ছে 60,000 টাকা। তাহলে এই তিনটা হচ্ছে আমাদের জন্য প্রাপ্তি। এবার চলে আসি প্রদান সাইডে। আমরা সিরিয়ালি প্রদানগুলো দেখেছিলাম
এই এই অঙ্কগুলো করা কিন্তু খুবই সুবিধা, আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে প্রশ্ন দেখে দেখেই কিন্তু ম্যাক্সিমামগুলো লিখে ফেলতে পারি, খুব একটা মেজর ক্যালকুলেশন আমাদের করতে হয় না। এই যে এখান থেকে এই পর্যন্ত প্রত্যেকটাই আমাদের প্রদান, তাহলে খাদ্য সামগ্রী ক্রয় থেকে একদম পোশাক ক্রয় পর্যন্ত একদম ডিরেক্ট আমরা এখানে দেখে দেখে বসিয়ে ফেলতে পারি আমাদের প্রশ্ন দেখে। তাহলে প্রথমে আমরা দেখতে পাচ্ছি খাদ্য সামগ্রী ক্রয় 30,000, বাড়ি ভাড়া প্রদান করেছি 80,400, দৈনন্দিন বাজার খরচ করেছি 24,000, আসবাবপত্র ক্রয় করা হয়েছে 15,000, মুদি ও মণিহারি 2500, গয়না ক্রয় করা হয়েছে 60,000, ডিপোজিট পেনশন স্কিমে জমা দেওয়া হয়েছে 24,000 এবং পোশাক ক্রয় করলাম 11,000 টাকা। তাহলে দেখো আমরা এখানে প্রাপ্তি অংশটাই সবচেয়ে বড় পরিমাণ দেখতে পাচ্ছি। প্রাপ্তি অংশে আছে 4,04,000 টাকা এবং এই 4,04,000 টাকাই আমাদের দুইটা সাইডের ব্যালেন্সে সমান সমানভাবে বসাতে হবে। কেন? কারণ এখানে আমরা উদ্বৃত্ত নির্ণয় করব। তাহলে এই সাইডটা বসালাম। এবার আমরা এই প্রত্যেকটা প্রদানকে অর্থাৎ প্রত্যেকটা অংশটা যোগ করে বাদ দিব 4,04,000 থেকে। তাহলে প্রদানগুলো যোগ করে 4,04,000 থেকে মাইনাস করলে আমরা এখানে অ্যান্সার পাচ্ছি 1,57,000 টাকা। তাহলে এটাই আমাদের সমাপনী হাতে নগদের পরিমাণ। সমাপনী হাতে নগদের পরিমাণ পাচ্ছি 1,57,000 টাকা। তারপর চলে যাই পরবর্তী প্রশ্ন, গ নাম্বার প্রশ্ন। গ নাম্বার প্রশ্নে বলা হয়েছে আয় উদ্বৃত্ত বা ঘাটতি নির্ণয় করো। আয় উদ্বৃত্তের পরিমাণ বা ঘাটতির পরিমাণ নির্ণয় করতে বলা হয়েছে। আয় উদ্বৃত্ত বা ঘাটতি আমরা সাধারণত আমাদের আয় ব্যয় বিবরণী থেকে প্রস্তুত করতে পারি এবং প্রাপ্তি প্রদান হিসাব করা হয়ে গেলে আমরা সেই প্রাপ্তি প্রদান হিসাব থেকেই আয় ব্যয় বিবরণী প্রস্তুত করতে পারবো। তাহলে এখানে আমরা প্রথমে একটু দেখি আমাদের আয় সাইডে কি কি যাবে এবং ব্যয় সাইডে কি কি আসবে। প্রথমে বেতন এবং সম্মানী এই দুইটা মিলে আমাদের চলে যাবে আয়ের অংশে। তাহলে প্রথম যে ধাপটা সেটা হচ্ছে মোট আয় নির্ণয় করা। তাহলে বেতন 1,44,000, ভাতা 60,000 টাকা। টোটাল আমরা আয়ের পরিমাণ দেখতে পাচ্ছি 2,04,000 টাকা। এবার এই মোট আয় থেকে আমরা বাদ দিব ব্যয়সমূহ। তাহলে ব্যয়সমূহের পরিমাণ আমরা প্রাপ্তি প্রদান হিসাব থেকে দেখব। খাদ্য সামগ্রী ক্রয় এটা আমাদের জন্য একটা ব্যয়। বাড়ি ভাড়া প্রদান, যেহেতু প্রত্যেক মাসে মাসে আমাদের বাড়ি ভাড়া দিতে হয় তাই এটাও আমাদের জন্য একটা ব্যয়। ঠিক তেমনিভাবে দৈনন্দিন বাজার খরচ, প্রত্যেক দিনের বাজার খরচ এটাও আমাদের জন্য এক ধরনের ব্যয়। আসবাবপত্র ক্রয় এটা কোনো ব্যয় নয়, এটা আমাদের জন্য এক ধরনের সম্পদ। মুদি ও মণিহারি বিল এটাও ব্যয়। আবার দেখো গহনা ক্রয় এটা কিন্তু কোনো ধরনের সম্পদ হতে পারে না, এটা কোনো ধরনের ব্যয় হতে পারে না, এটা আমাদের জন্য একটা সম্পদ। তারপর ডিপোজিট পেনশন স্কিমে জমা মানে ডিপিএস এ জমা এটাও আমাদের জন্য এক ধরনের সম্পদ, কারণ ভবিষ্যতের জন্য আমরা এটা জমা রাখছি। এবং সবার শেষে আছে পোশাক ক্রয়। তাহলে প্রত্যেকটা আমরা একসাথে যোগ করে দিব আমরা। তাহলে দেখো সবগুলো ব্যয় যোগ করে মোট ব্যয়ের পরিমাণ পাচ্ছি 1,47,900 টাকা। তাহলে এই মোট আয় 2,04,000 টাকা। অফকোর্স বেশি, যখন আয়ের পরিমাণ বেশি আসে তখন সেটাকে আমরা লিখে থাকি আয়ের উদ্বৃত্ত। তাহলে 2,04,000 থেকে 1,47,900 টাকা মাইনাস করলে আমরা আমাদের আয় উদ্বৃত্তের পরিমাণ পাচ্ছি 56,100 টাকা। তাহলে দেখো এই ছিল আমাদের প্রথম সৃজনশীল প্রশ্নটা। আমরা প্রথমে দেখলাম কিভাবে এই ব্যাখ্যা থেকে গুছিয়ে আমরা প্রাপ্তি প্রদান হিসাব তৈরি করতে পারি এবং প্রাপ্তি প্রদান হিসাব থেকে কিভাবে আমরা আয় ও ব্যয় বিবরণী প্রস্তুত করতে পারি। আশা করছি এই সৃজনশীল প্রশ্নটা সবাই খুব ভালোভাবে বুঝতে পেরেছো। পরবর্তী পর্বগুলো দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। সবাইকে ধন্যবাদ।